গুড মর্নিং। আমাদের চলছে হচ্ছে লাইন প্রোটেকশন। তো আমরা লাইন প্রোটেকশনে প্রথমে লাইনের হচ্ছে প্রোটেকশন বলতে ফিডার প্রোটেকশনে গিয়েছি, যেটা রেডিয়াল ফিডার, তারপরে সেটা প্যারালাল ফিডার, তারপরে সেটা রিং মেইন। আচ্ছা, এরপরে আমাদের শুরু হলো ডিফারেন্সিয়াল পাইলট ওয়ের প্রোটেকশন। এখানে আমরা দেখলাম যে দিস ইজ নাথিং বাট আমরা যে মার্স প্রাইস ডিফারেন্সিয়াল ভোল্টেজ ব্যালেন্স যে মেথডটা আর কি, দ্যাট ইজ দুই সাইড থেকে আমরা এটাকে নিয়ে আসবো, এনে অপোজিট মুখে দিব যাতে নর্মাল অবস্থায় জিরো হয়। এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। কিন্তু এইখানে লাইনগুলি হচ্ছে ট্রান্সমিশন লাইন, সে কারণে এটা অনেক দূরে হবে। মানে যেই অংশে আমরা প্রোটেকশন জোন যে ডিক্লেয়ার করবো, আমরা জানি যে প্রোটেকশন জোন হয় সিটি টু সিটি, তাহলে এই জন্য সিটি 1 এবং সিটি 2 দূরে থাকবে। এখন যত দূরে থাকবে ততই বেশি লম্বা পাইলট ওয়্যার আমার লাগবে, বাট দ্য প্রোটেকশন ইজ ডিফারেন্সিয়াল প্রোটেকশন। এই এটার একটা এখানে এখানে হচ্ছে উপরে হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে আর নিচে ওটা 3 ফেজ দেওয়া আছে। ওকে, এই হচ্ছে যে ডটেড লাইন মানে হচ্ছে একটা, এটার একটা অনেক দূরে আছে। এখন এগুলি মেইনলি ওভারহেড ট্রান্সমিশন লাইন হতে পারে, কিন্তু এখানে যেহেতু ফিডার লেখা আছে, ফিডার লেখা থাকলে যেটা হয় যে ফিডার হতে গেলে তো এই দিকে একটা সাব স্টেশন হতে হবে, প্রাইমারি সাব স্টেশন, আর এইদিকে একটা সেকেন্ডারি সাব স্টেশন হতে হবে। আদারওয়াইজ নর্মাল ট্রান্সমিশন লাইনকে কিন্তু ফিডার বলে না, এটা ওরকম বলাটা নিয়ম নাই। তো যেহেতু এখানে ফিডার বলা আছে, তো এক্ষেত্রে ধরে নিতে হবে আর ইবির ক্ষেত্রে যেরকম হয় যে পিজিসিবির লাইন থেকে তারা তাদের লোকাল সাব স্টেশনে নিয়ে নেয়, তাহলে পিজিসিবির লাইন থেকে তাদের সাব স্টেশন পর্যন্ত লাইনগুলিকে ফিডার বলা যেতে পারে। যেহেতু ওখানে যে লোড কানেক্টেড হচ্ছে এবং পিজিসিবির ওখানে হচ্ছে লোড নাই, সেটা হলো জাস্ট একটা পাওয়ার হাব, যেখান থেকে তারা কোনো গ্রাহককে কানেকশন দিচ্ছে না, দিচ্ছে হচ্ছে আরইবি কে। তাহলে এই লাইনের মধ্যে এরকম একটা 3 ফেজ একটাই মাত্র লাইন হতে পারে, সেক্ষেত্রে এগুলি রেডিয়াল ফিডারের মতো কাজ করবে। আবার প্যারালাল লাইন হতে পারে, আবার ওই রিং এর কনসেপ্ট সেগুলিও হতে পারে। যা হোক, এই জায়গা পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম। আজকে শুরু করার আগে আমরা এই পাইলট ওয়্যার সিস্টেমের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজটা একটু দেখি। অ্যাডভান্টেজের মধ্যে আছে দিস সিস্টেম ক্যান বি ইউজড ফর রিং মেইনস অ্যাজ ওয়েল অ্যাজ প্যারালাল ফিডার। একটু আগেই আমি কিন্তু এই কথাটা বললাম, তোমরা খেয়াল করছো কিনা কি বলেছি? বলেছি যে এখানে যদিও ফিডার দেখাচ্ছে, কিন্তু ফিডার বলতে আমরা সাধারণত বুঝাই যার এক প্রান্তে গ্রাহক থাকে আর এক প্রান্তে সাবস্টেশন থাকে। তো এগুলি সাধারণত গ্রাহকগুলি, বেশিরভাগ গ্রাহক মানে যেটা রেসিডেন্সিয়াল গ্রাহক আমরা বলি, তো সিঙ্গেল ফেজ আর কি। হ্যাঁ, তো আমরা কেন এটা জাস্ট গ্রাহক, কিন্তু আমি যদি একজন গ্রাহককে না ধরে আমি যদি একটা বড় বাড়ির গ্রাহক ধরি, সেখানে কিন্তু আবার 3 ফেজ লাগবে। সো ফিডারে 3 ফেজ লাইন হতে পারে, সেটা কোনো অবাক কিছু না। এগুলো অনেক বড় লাইনও হতে পারে, কারণ যদি আমার এটা লাইন না হয়, বড় লম্বা লাইন না হয়, তাহলে তো আমার এই পাইলটে যাওয়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে আসলে বোঝার বিষয়। শুধু ফিগার দেখে মুখস্থ করে ফেললাম এটা তো হয় না। এইখানে কথা হচ্ছে যে হোয়াই নিড পাইলট ওয়্যার, সেই জিনিসটা আমার বুঝতে হবে। এটা যদি সাধারণ গ্রাহক লাইন হয়, 3 ফেজ হোক, সাধারণ গ্রাহক লাইন এরকম যদি হয়, তাহলে তো আমার পাইলট ওয়্যার লাগবে না, আমি জাস্ট ব্রেকার বসিয়ে দেবো, ইট ইজ এনাফ। আমার পাইলট ওয়্যার লাগবে না। পাইলট সাধারণত যেটা বললাম লম্বা লাইন হয়। এখন সেই লাইনগুলিকে ফিডার বলবো কি? বললাম যে বলা যাবে যদি তার এক প্রান্তে বড় সাবস্টেশন হয় আর এক প্রান্তে ছোট সাবস্টেশন হয়। ছোট সাবস্টেশনটা কি লোড ধরে দুটোর মাঝখানে আমার
ফিডার ধরা যাবে। এখন বলছি যে ফিডারের জন্য এটা দেখালেও এই যে ইট ক্যান বি রিং মেইন্স এন্ড প্যারালাল লাইনের জন্য এটা হবে। তার মানে কি, মানে বড় সাবস্টেশন থেকে ছোট সাবস্টেশনে এবার দুটো লাইন থাকতে পারে, অথবা অন্য সাবস্টেশন থেকে ছোট সাবস্টেশনে আরেকটা লাইন থাকতে পারে। আগের ক্লাসে আমি এই উদাহরণগুলি দিয়েছি যে বড় একটা লোড হলে ওখানে কোন কোন জায়গা থেকে কানেকশন আসবে, ওগুলির উপর ডিপেন্ড করে এটা রিং কানেকশনও থাকতে পারে আর প্যারালাল কানেকশনও থাকতে পারে। ঢাকার মধ্যে 132 কেভি ভোল্টেজ লেভেলেও এরকম রিং আছে। হ্যাঁ, একটা জায়গা আছে, ওটার নাম হচ্ছে উলন। তোমরা এটা ঘেটে ঘুটে দেখো, অনেকে হয়তো ওই দিকে থাকতে পারো, জায়গার নাম হচ্ছে উলন। ওই দিক থেকে রিং করে এই দিকে, এই ধানমন্ডির দিকে নিয়ে আসা হয়েছে। রিং মানে হচ্ছে ওইখান থেকে সরাসরি বড় বড় সাবস্টেশনে গিয়েছে, কারণ 132 কেভি লেভেলে তো আর মানুষ বাসা বাড়িতে নিবে না, আর ঢাকার মধ্যে তো ওরকম ইন্ডাস্ট্রিও নাই। তো মূলত বড় বড় সাবস্টেশনে গিয়েছে ওই রিং থেকে। হ্যাঁ, তো ওগুলিকে হচ্ছে হাই ভোল্টেজ রিং বলা যায়। তাহলে এই সিস্টেমের সুবিধা হচ্ছে যে ওই রিং এবং প্যারালাল লাইনও ইউজ করা যায়। দিস সিস্টেম প্রোভাইড instantaneous protection for ground fault. This decreases the possibility of this fault involving other phases. ওকে, এই সিস্টেমের সুবিধা হচ্ছে যে যদি গ্রাউন্ড ফল্ট হয়, গ্রাউন্ড ফল্ট কি তোমরা জানো? গ্রাউন্ড ফল্ট হলে সেটা সঙ্গে সঙ্গে প্রোটেকশন পায় এবং সে কারণে তখন অন্যান্য ফেজের ফল্টকে এফেক্ট করে না। গ্রাউন্ড ফল্ট যদি দূর না হয়, অনেকক্ষণ যদি থাকে, এগুলি কোত্থেকে আসছে? ওই যে তোমাদের সিমেট্রিক এন্ড নন সিমেট্রিক কম্পোনেন্ট গুলি দেখবা যে গ্রাউন্ড ফলে কোন কোন কম্পোনেন্ট থাকে, আর হচ্ছে তোমার যদি শুধু লাইন ফল্ট হয় দেখবা যে তখন কি থাকে। লাইন ফল্টের ক্ষেত্রে তোমার হচ্ছে নন সিমেট্রিক কম্পোনেন্ট বেশি থাকে। কিন্তু আবার সিকোয়েন্সের ব্যাপার আছে, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, এই প্রেশারগুলি আছে। তো আর এটা একটা অ্যাডভান্টেজ হলো তাহলে, তো দিস সিস্টেম প্রোভাইডস ইনস্ট্যান্টেনিয়াস ডিলেইং which reduces the amount of damage to overhead conductors resulting from arcing fault. ওকে, ওই যে যেমন এটা দিয়ে আমি বললাম যে এটা কিন্তু ওভারহেড লাইন হতে পারে, কিন্তু ওভারহেড লাইনকে ফিডার বলাটা অনেক সময় কনফিউশন তৈরি করে। তো ওইগুলি কিন্তু ওভারহেড লাইনই কিন্তু বড় বড় সাবস্টেশন গেছে। সো এইগুলির ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস রিলেইং দেয়, মানে হচ্ছে রিলে এই সিগন্যালকে ক্যাচ করতে কোনো সময় ব্যয় করে না। এই কারণে ওখানকার আর্কিংটা কমে আসে। মানে কি, যদি সময় ব্যয় করতো তো যতক্ষণ না ওটা ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত ফল্টি জায়গা থেকে আর্কিং দেখা যায়, মানে হচ্ছে আগুনের মতো করে কারেন্ট পাস হতে থাকে। তো এটা প্রোটেকশন একটা হয়। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অ্যাকুরেট ম্যাচিং অফ কারেন্ট ট্রান্সফরমার ইজ ভেরি এসেনশিয়াল। কারেন্ট ট্রান্সফরমারের ম্যাচিংটা হতে হবে, কারণ দুই দিকে দুইটা নেওয়া হয়েছে, তো সেটা সমান সমান হতে হবে। একটু প্রবলেম আসলে একটু বেশি, সেজন্য ডিসঅ্যাডভান্টেজ গুলি দেখি। এই যে if there is a break in the pilot wire circuit the system will not operate. অনেক লম্বা পাইলট লাইন, এইটা তো কোনোটা জায়গায় ডিসকন্টিনিউয়াস হয়ে গেলে, ভেঙে গেলে বা ওটা যদি ইনজুর হয় তাহলে কিন্তু আর কাজ করবে। দিস সিস্টেম ইজ ভেরি এক্সপেন্সিভ owing to the greater length of pilot wires. অনেক লম্বা পাইলট ওয়্যারের দাম বেশি থাকে। In case of long lines, charging current due to pilot wire capacitance effect may be sufficient to cause relay operation even under normal condition. এই যে 4 নাম্বারটা, এইটাই আসলে সমস্যা, যেটার কারণে এই 1 নাম্বারটাও সমস্যা। আমি 1 নাম্বারটা এখানে দিয়েছে, তখন বললাম যে এটা আসল সমস্যা না, আসল সমস্যা হচ্ছে এইটা। আচ্ছা, তো এটা কি এবং এটা স্টার দেওয়া আছে, এটা সলিউশন কি এটা বলতেছি। আর this system cannot be used for line voltage beyond 33 kV because of constructional difficulties in matching the current transformer. তাইলে এই 5টা প্রবলেম দেওয়া আছে, 5টা প্রবলেমের মধ্যে 4 আর 5 হচ্ছে সিরিয়াস প্রবলেম।
আমাদের এখনো যেটা বাকি আছে ট্রান্সলেট স্কিম, ওই ট্রান্সলেট স্কিম দিয়ে মূলত আমরা এই সমস্যা দূর করে ফেলতে পারবো। তো তোমার 4 নাম্বার প্রবলেমটা একটু ডিটেল বলে দিচ্ছি। এটা একটু ডিটেল বলতে পারলে যেটা হবে যে 1 নাম্বার প্রবলেমটা খানিকটা বোঝা যাবে, আর আরেকটা হচ্ছে 5 নাম্বার প্রবলেমটার সলিউশনও আছে। ওকে, আমি এখানে একটু বোঝাচ্ছি 4 নাম্বার প্রবলেমটা। এই প্রবলেমটা বোঝাচ্ছি যে সেটা হচ্ছে একটা লাইন সে এইভাবে গেছে। তো আমরা জানি যে পাইলট ওয়্যারের জন্য এইখানে ওয়্যার পেঁচানো থাকে, এটা হলো ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টর, আর পাইলটটা চলে গেছে এইভাবে এইভাবে এই এখানে আমি ব্যাক করায় আনলাম না, এটাকে ব্যাক করাতে হতো, কিন্তু 3টা মিলে আসলে একটা পয়েন্টে লাগে, সেটা তো তোমরা দেখছোই। আবার কি দেখাবো, যে একটু আগে দেখালাম। এখন আমরা জানি যে ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিট্যান্স থাকে, একটা লাইন টু আর একটা লাইনের মধ্যে, এবং একটা লাইন টু আর একটা আর্থের মধ্যে। মানে বিষয়টা হলো এরকম যে কোনো একটা চার্জ কিছু আছে আর একটা চার্জ কিছু আছে, মাঝখানে ইনসুলেশন থাকলে ওখানে একটা ক্যাপাসিটর তৈরি হয়। এটা হলো কমন ফর্মুলা, যেরকম হলে ক্যাপাসিটর তৈরি হয়। এখন 3টা লাইন যে আছে, 3টা লাইনের প্রত্যেকটা চার্জ আছে, তো তাদের মধ্যে লাইন ক্যাপাসিটর তৈরি হয়, এটা তো আমরা জানি। এটা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোর্সে ওটা শেখানো হয়েছে যে কিভাবে ওখানে ক্যাপাসিটর মেজার করে। আর ওখান থেকে 8 পর্যন্ত একটা ক্যাপাসিটর থাকে, লাইনগুলি থেকে 8 পর্যন্ত। তো এই যদি হয় তাহলে একটা পাইলট ওয়্যার যদি টেনে নেওয়া হয় তাহলে তার সাথেও ক্যাপাসিটর থাকবে। এবং এই ক্যাপাসিটন্স এর কথাই এই 4 নাম্বারে বলা হয়েছে। লং লাইন যদি হয় তাহলে চার্জিং কারেন্ট ডিউ টু পাইলট ওয়্যার ক্যাপাসিট্যান্স, পাইলট ওয়্যারের জন্য যে ক্যাপাসিট্যান্স তৈরি হবে এইটার মধ্যে চার্জ কারেন্ট বলতে বোঝায় যে ওখানে তো ক্যাপাসিট্যান্স গুলো তা না, এই ক্যাপাসিট্যান্সটা তো নর্মালি ডিসি কারেন্ট যদি হয়, ডিসি ভোল্টেজ যদি হয় তাহলে ক্যাপাসিট্যান্সটা জিরো হয়, কারণ ওটা হলো ফ্রিকোয়েন্সির কারণে হয়। ক্যাপাসিটিভ সরি, ক্যাপাসিট্যান্সটা জিরো হয় না ডিসির ক্ষেত্রে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা জিরো হয়। যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 1/ওমেগা সি, এই হচ্ছে। ডিসির ক্ষেত্রে ওমেগাটা জিরো, কাজে এটা ক্যাপাসিট্যান্স থাকতে পারে, যেমন এসির ক্ষেত্রে আছে। তো তো কোনো সমস্যা নাই। এইটা হচ্ছে জিরো হয়, এই ইম্পিডেন্সটা ইনফিনিটি হয়, তার মানে একটা লাইন টু আর একটা লাইনের মাঝখানে ইনফিনিটি আছে, মানে ইনসুলেশন আছে। ইনফিনিটি মানে ইনসুলেশন, ইনফিনিটি রিঅ্যাক্ট্যান্স মানে ইনসুলেশন, কিচ্ছু সমস্যা নেই। কাজেই ডিসির ক্ষেত্রে ওটার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু এসির ক্ষেত্রে এই ক্যাপাসিট্যান্সের কারণে কিন্তু ওখানে একটা কারেন্ট ফ্লো করবে, এবং এইটা মে বি সাফিসিয়েন্ট টু কজ রিলে অপারেশন ইভেন আন্ডার দ্য নর্মাল কন্ডিশন। কথাটার মানে বুঝছো? রিলের মধ্যে তো কারেন্ট চলে আসলেই সে অপারেট করবে, কারণ আমরা যে 3টা লাইনে রিলে দিচ্ছি, এটা বুঝতে তো অসুবিধা হওয়ার কথা না যে ওখানে ব্যালান্স অবস্থায়, বারবার তো বলছি ভোল্টেজ ব্যালান্স, ভোল্টেজ ব্যালান্স, ভোল্টেজ মার্স প্রাইস ডিফারেন্সিয়াল, মার্স প্রাইস ডিফারেন্সিয়াল, ভোল্টেজ ব্যালান্স, সবই তো একই জিনিসই তো ইন্ডিকেট করতেছে যে নর্মাল অবস্থায় কারেন্ট জিরো আর অ্যাবনর্মাল অবস্থায় কারেন্ট। এখন এই যে আমরা লম্বা একটা লাইন দিলাম, এই লাইনে যদি পর্যাপ্ত পরিমাণে ক্যাপাসিটিভ কারেন্ট চলে আসে, এই কারেন্ট তো আর মেইন লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে না, তো এইটা রিলেকে অপারেট করা দিতে পারে। তো এইটা হচ্ছে একটা বড় প্রবলেম, এবং এই প্রবলেমটা যদি তুমি বুঝতে পারো যে আসলে কি হচ্ছে, যে হচ্ছে চার্জ লাইনের পাশে আরেকটা লাইন থাকে, দুটোর মাঝখানে ক্যাপাসিটর তৈরি হয়ে এর মধ্যে দিয়ে একটা লিক কারেন্ট চলে যাবে, এইটা যদি তুমি বুঝতে, তাহলে এবার 1 নাম্বার দেখো, অ্যাকুরেট ম্যাচিং অফ ট্রান্সফরমার ইজ ভেরি এসেনশিয়াল। এখানে কিন্তু ইকুয়াল কথাটা বলে নাই, ম্যাচিং কথাটা বলছে। সেজন্য আমি বললাম যে 1 নাম্বারের প্রবলেম আসলে সমস্যা না, সমস্যা হলো অন্য। তাতে মানে যদি তুমি 4 নাম্বার বুঝো, এবার বুঝো যে এইখানে ম্যাচিং বলছে, ইকুয়াল বলেনি। এটা একটা জটিল একটা, মানে ওই যে উকিলরা যেমন এক একটা কথাটার একটা ব্যাখ্যা দেয় না, তার মানে একটা শব্দের অনেক অর্থ বেরিয়ে যায়, এখানেও সেরকম এই ম্যাচিং কথাটার অর্থ বের করতে হবে। ম্যাচিং মানে হচ্ছে
সেটার কথা ম্যাচ করতে হবে। সমান বলা হয়নি এখানে, ম্যাচ করা মানে সমান সমান হওয়া, বাট কার সাথে কে সেটা দেখতে হবে। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো তোমার কাছে একটা লাঠি আছে, লাঠির এক মাথার ডায়ামিটার হচ্ছে 5 সেন্টিমিটার, আর এক মাথার ডায়ামিটার হচ্ছে 3 সেন্টিমিটার। এখন আমি তোমাকে বললাম যে তুমি একটা ম্যাচিং লাঠি আনো, তো সেটাও তোমার এদিকে 5 হতে হবে, এদিকে 3 হতে হবে। মানে যেটা আনবে সেটা এদিকে এদিকে সমান হতে হবে, কিন্তু এই 5 আর 3 তো সমান না। কথাটা বুঝছো কিনা? কথাটা বুঝছো কিনা? ম্যাচিং মানে এটা যেমন আছে ওটা সেরকম হতে হবে। তা আমরা যে পাইলট ওয়্যারের চিন্তা করি এইটা আর এইটা সমান হবে, কিন্তু আসলে পাইলট ওয়্যার নিজেই তো কারেন্ট টানতেছে ক্যাপাসিটি ইয়েতে। তো যে কারেন্ট টানতেছে সে কারণে তোমার এই দিকে আর এই দিকে আসলে সমান হয় না। কি কেসিএল অ্যাপ্লাই করো, দেখবা যে কেসিএল অ্যাপ্লাই করলে যদি সমান হয় তাহলে তো এর মধ্যে জিরো হওয়ার কথা, অবশ্যই জিরো হওয়ার কথা। কিন্তু কোন একটা জায়গায় যদি এরকম কারেন্ট যায় তাহলে এইদিকে এইদিকে সমান হয় কি করে? অসম্ভব। সমান হলে তো যাবে না, যাচ্ছে যেহেতু তার মানে দুই দিকে কিছুটা অসমান। এই জন্য এখানে ম্যাচিং যে আছে তার মানে তোমার প্রয়োজনে এইদিকে একটু বড় এইদিকে একটু ছোট দিতে হবে। বোঝা গেছে কিনা? ম্যাচটা করায় রাখাই পাইলট ওয়্যারের মধ্যে যে এই যে যে ঘটনাটা ঘটে, যে 4 নম্বরে যেটা বলা আছে, এই 4 নম্বরে যে জিনিসটা বলা আছে এইটাকে কনসিডার করে এমন হতে পারে যে এই দিকের সিটিটা হচ্ছে সেকেন্ডারিতে 5, উপরে হচ্ছে সে 200, আর ওইদিকে হলো সেকেন্ডারিতে 5, উপরে হচ্ছে 200 থেকে আরো 10 কম, 190, এরকম প্রয়োজন হতে পারে। দ্যাট ইজ কল ম্যাচিং। ওকে, অনেক হইলো বোঝা। এরপর 5 নম্বরে আসি। 5 নম্বরে স্ট্রেট ফরওয়ার্ড 33 কেবির বেশি এখানে করা যাবে না। হুম, বিকজ এই যে যে কথাগুলি বলতেছি যে এত বাই এত, মনে করো আমি বললাম যে 200 বাই ধরো 5, এই 200/5 কে এখানে যদি 1000 হয়ে যায় তাহলে প্রবলেম, বা 2000 যদি প্রয়োজন হয় প্রবলেম। তো এরকম অনেক বেশি বড় হলে এই ঘটনাগুলি ঘটতে পারে 33 কেভি এর উপরে। তো সেই জন্য তখন ওই মানের আমরা হচ্ছে গিয়ে ম্যাচিং কারেন্ট ট্রান্সফরমার পাবো না, এটা একটা সমস্যা। তো ঠিক আছে, ওটা সমাধানে আসতেছি। এই ওটার সমাধানে যাচ্ছি। আমরা অ্যাডভান্স ডিজাইন গুলি দেখলাম। এবার আসি যে ট্রান্সলেট স্কিম। এই ট্রান্সলেট স্কিমে এটা হচ্ছে গিয়ে আমাদের এই সমস্যার সমাধান করে দিবে, যে সমস্যাটা এখন ডিসকাস করলাম এই সমস্যার সমাধান করে দিবে কিভাবে। এইটা অবশ্যই ভোল্টেজ ব্যালেন্স সিস্টেমের মতো, দ্যাট ইজ হোয়াট ইজ ভোল্টেজ ব্যালেন্স সিস্টেম, মার্ক প্রাইস সিস্টেম, মার্ক প্রাইস সিস্টেম ডিফারেন্সিয়াল সিস্টেম, যেটা এইটার মতোই সিমিলার টু ভোল্টেজ ব্যালেন্স সিস্টেম, এক্সেপ্ট যদি একবার ওই সিস্টেমটাই হয় তাইলে তো ওখানে যে সমস্যা আছে ডিসঅ্যাডভান্টেজ, এই যে এতগুলি ডিসঅ্যাডভান্টেজ বললাম, যে ওই সিস্টেমে যে ডিসঅ্যাডভান্টেজ আছে এখানে সেই ডিসঅ্যাডভান্টেজ থাকছে। সো সেটা যদি না থাকে এখানে তো সাম ব্যতিক্রম হবে। সেই ব্যতিক্রমটা তো অ্যাকসেপ্ট দ্যাট শেয়ার ব্যালেন্স অর অপোজিশন is between the voltage induced in the secondary winding would owned secondary winding owned মানে পেঁচানো আর কি, হ্যাঁ, owned on the relay magnets not between the secondary voltage of the line current transformers। এইখানে বুঝো আন্ডারলাইন টাইন করে দিয়েছি, কোনোটা বোল্ড করেছি, কোনোটা ইয়ে করেছি, এবং আমি যথাসাধ্য চেষ্টা করছি যে সেটা বুঝাই দেওয়ার। সেটা কি বাংলা যেটা দাঁড়াচ্ছে যে পাইলট ওয়্যার প্রোটেকশনের যেইভাবে ব্যালেন্স হয় এখানেও সেইভাবে ব্যালেন্স হবে। তবে পাইলট ওয়্যারে ব্যালেন্স হয়েছিল ওখানে লাইন কারেন্ট ট্রান্সফরমারে ব্যালেন্স হয়েছিল। লাইন কারেন্ট ট্রান্সফরমার কি, এই যে একটু আগে যে দুটো ট্রান্সফরমারের কথা বললাম, সিটির কথা বললাম, যে সে একদিকে হতে পারে 200/5, আর একদিকে 200 থেকে, যদি ডান দিকে হয় তাহলে কম হতে পারে, অথবা ডান দিকেরটা যদি আমরা 200/5 ধরি, বাম দিকে কেমন হতে পারে যে 210/5, একটুখানি ডিফারেন্স বেশি বেশি থাকবে। তো ওইখানে ব্যালেন্স করতেছি আমরা হচ্ছে পাইলট ওয়্যারে। আর আমরা এখানে ট্রান্সলে স্কিমে আসলে ওই জায়গায় করতেছি না, করতেছি ট্রান্সলে। তো জানো যে এটা হলো ট্রান্সফরমার প্লাস রিলে, এটা নিশ্চয়ই ট্রান্সলে
অনেক আগে পড়ানো হয়েছে, ক্লাসিফিকেশন অফ রিলের সময় পড়ানো হয়েছে। ওখানে কতগুলি রিলে পড়েছে, কোনোটা আর্মেচার অ্যাট্রাক্ট করে, কোনোটা সলিনয়েডের মতো ধাক্কা মারে। হ্যাঁ, তো এখানে একটা ট্রান্সলে ছিল, তার মানে হচ্ছে ওখানে একটা ট্রান্সফরমার থাকে এবং একটা রিলে থাকে। এই তো ট্রান্সলে হওয়ার কারণে আমাদের ওইখানে ব্যালেন্স হচ্ছে, এই লাইনটা খেয়াল করো, ইনডিউসড ইন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং, মানে এটা সেকেন্ডারি ওয়াইন্ডিং এ ইনডিউস ভোল্টেজের মধ্যে ব্যালেন্সটা হয়। কিন্তু কোন সেকেন্ডারি? ওন্ড। উইন্ডিং মানে তো বুঝো তার, ওন্ড মানে পেঁচানো হয়েছে অন দা রিলে ম্যাগনেট। রিলের ম্যাগনেটে, রিলের তো দুটো ম্যাগনেট থাকে বা দুটো আর্মেচার ম্যাগনেট, একই কথা। মানে ম্যাগনেট হচ্ছে যেটা তুমি যদি পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করো তাহলে আর কয়েল লাগবে না, আর যদি কয়েল দিয়ে ম্যাগনেট বানাও তাহলে ওটাকে আমরা আর্মেচার বলি, বা ওটার না হলো ইলেকট্রিক ম্যাগনেট। তো এরকম যেহেতু ওন্ড করা আছে, তার মানে এটা হলো একটা ইলেকট্রিক ম্যাগনেট। এই যে বলা আছে সেকেন্ডারি ওয়াইন্ডিং ওন্ড অন দা রিলে ম্যাগনেট, ওই ম্যাগনেটের সাথে যে ওয়াইন্ডিং ওন্ড করা হয়েছে তার মানে ওটা একটা ইলেকট্রিক ম্যাগনেট। অ্যান্ড not between the secondary voltage of the line current transformer. আমি জানি যে এটা ছবি দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তো সেদিন ছবি সামনে দিচ্ছি, কিন্তু প্রথমে বলে নিচ্ছি যে আগের সিস্টেমের যে দুটো গ্রেট প্রবলেম ছিল, একটা প্রবলেম হচ্ছে তার ওই যে লাইনের মধ্যে চার্জিং কারেন্ট থাকায় সেটা রিলেকে অপারেট করে দিতে পারে। আর আরেকটা হচ্ছে সে 33 কেভির উপরে সে যেতে পারবে না। এখন এই দুইটা সমস্যা আমরা মিটিয়ে ফেলতেছি। প্রথমত আমাদের কারেন্ট ট্রান্সফরমার, এখানে নর্মাল কারেন্ট ট্রান্সফরমার দিয়েই কাজটা করা যাবে, যেহেতু ওখানে ওই যে একটা ম্যাগনেটের উপরে অন করা হচ্ছে, মানে কি, মানে ওটাও আসলে আর একটা এক ধরনের সিটির মতো। মানে সিটি মানে কি, সিটি মানে হচ্ছে, সিটি তো দুইটা কয়েল থাকে, একটা হচ্ছে যে লাইনের কারেন্ট নিচ্ছে সেটা, ওটার একটা মাত্র টার্ন থাকে, আর আরেকটা হচ্ছে সে আরো নিজস্ব কিছু টার্ন দিয়ে তাকে আমরা শর্ট করে দিই বা অ্যামিটার লাগাই দিই, শর্ট করি বা অ্যামিটার লাগাই দিই। তো এই অ্যামিটারের মধ্যে যে কারেন্ট দেখি সেকেন্ডারিতে, ওটাই আমাদের সিটি কারেন্ট। আর প্রাইমারি কারেন্ট কিন্তু অনেক হাই, একটা মাত্র লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটা আমার মনে হয় এখানে একটা এক্সাম্পল দিলে সবার বুঝতে সুবিধা হবে। আমি এখানে দেখাচ্ছি যে সে আমার আছে 5000 এম্পিয়ার কারেন্ট, আমি ধরে নিলাম 5000 এম্পিয়ার কারেন্ট আছে। কারণ আমরা কিন্তু বারবার বলছি যে আমরা এই কারেন্টটাকে 1 এম্পিয়ার বা 5 এম্পিয়ার ট্রান্স রেশিওতে নিয়ে আসতে চাই। তো যদি আমি এটাকে 5 এম্পিয়ারে নিয়ে আসতে চাই, তাইলে আমাকে এইটা যে লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই লাইনের সাথে আমাকে এমন একটা সিটি লাগাতে হবে এই, যেন এইখানে 1000/1 হয়। মানে 1000 এম্পিয়ার দিলে 1 এম্পিয়ার হতো, তো 5000 বেশি পাস হয়েছে। এখন এত ট্রান্স রেশিও, এটা একটু অ্যাবসার্ড মনে হচ্ছে, মানে অসুবিধা, তখন বললাম তো অনেক হাই হলে সমস্যা আছে। তো যে ওই যে ট্রান্সলেট রিলের পার্টটা, সেটার মধ্যে তো ম্যাগনেট থাকে, ওয়াইন্ডিং থাকে, তো ওখানে এক দফা কমিয়ে নিলাম। সেটা হলো এরকম যে ট্রান্সলেট প্রথমে ট্রান্সফরমার ইউজ করা হয়, হতে পারে যে এইটা এক ধাক্কায় কমে এসে এখানে হচ্ছে, মানে এই যে ম্যাগনেটের এখানে যে এই যে ওয়াইন্ডিং ওনস, এখানে একটা রেশিও ফিট করে দিয়ে এই কারেন্টকে ওখানে ফার্স্টে কমিয়ে নিয়ে আসলাম। এটাকে আমি এটাকে 500 ভাগ করলাম, 500 ভাগ না করি আমি, ঠিক আছে 250 ভাগ করলাম, মানে 250/1 ওখানে আমি করে ফেললাম। তাহলে 250/1 করলে এখানে কত হবে? 20 এম্পিয়ার হয়ে যাবে কারেন্টটা। এই কারেন্টটা তখন আমার ওখানে চলে আসবে 20 এম্পিয়ার হিসেবে। আর এই 20 এম্পিয়ার কারেন্টকে আমি 5-এ আনতে আমার কত লাগবে? আমার হচ্ছে মাত্র 4 রেশিও হলে হয়ে যাবে, 4:1 হলেই কিন্তু আমার এই 20 এম্পিয়ার 5 এম্পিয়ারে চলে আসবে। অথবা অনেক কিছু তো করার সময় এখানে 250 না করে আমি এখানে 25 করি, 25 করলে এখানে আমার 200 এম্পিয়ার হবে।
তখন আমার এখানে 40/1 দিলে হয়ে যাবে। তার মানে লিমিটের মধ্যে চলে আসতেছে। লিমিটের মধ্যে চলে আসা কথাটাকে আমরা এখানে বলেছি সিটি অফ নর্মাল ডিজাইন। দিস পারমিটস ইউজ অফ সিটি অফ নর্মাল ডিজাইন and eliminates one of the most serious limitation of original voltage banner system. Original voltage banner system মানে হচ্ছে এই ট্রান্সলেনা, ওই যে আমরা যেটাকে পাইলট ওয়্যার কে বলতেছিলাম, সেখানে কি its limitation to the system operating at voltage not exceeding 33 kV। 33 কেবির উপরে যে আমরা এটাকে পারতেছিলাম না, সেই সমস্যা মানে প্রবলেম 4 আর 5 দূর হয়ে গেল। ওইখানে পাইলটওয়্যার টানলে যেহেতু সমস্যা, আমরা পাইলটওয়্যারকে কমায় নিয়ে আসতে পারি। আমরা মাঝে মাঝে এই ট্রান্সলেট স্কিমে মনে রাখতে হবে যে ওটা নিজেই একটা ট্রান্সফর্মার, একটা রিলে। তো আর হচ্ছে যে ভোল্টেজের যে হাই লিমিট ছিল 33 উপরে যেতে পারতেছিলাম না, কিন্তু আমাদের সিস্টেমে তো 33 তো হাইয়েস্ট ভোল্টেজ না, আমাদের এখানে ভোল্টেজ তো অনেক আছে, অনেক ভোল্টেজ আছে আমাদের এখানে। যেমন 33 উপরে 132, তারপরে 230, তারপর 400, এগুলি এখন অলরেডি অ্যাভেলেবেল ভোল্টেজ। আরো ভোল্টেজ বাড়বে দেশে। সো ওইখানে আমি প্রোটেকশন কিভাবে দিব? সো ওইখানে প্রোটেকশন একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু যত বেশি ভোল্টেজ আসতেছে তত আমাদের ব্রেকারের টাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন রিলের কথা বলতেছি। তোমরা অনেকে কারো যদি মাথায় এখন এটা ঢুকে যাচ্ছে, ঠিক আছে SF6 ইউজ করবে, আরে SF6 তো ব্রেকার, ইট ইজ নট রিলে। তো রিলেতে তোমার যে জিনিসটা ছিল যে এটা কারেন্টের স্যাম্পল আনবো, যেটাকে আমরা ট্রিপিং বলি, ওই জিনিসটা আমি ব্রেকারে পাঠাই দিব। তো আমি এই স্যাম্পলটা তো আমি আনতেছি হচ্ছে সিটি দিয়ে। তো সেই সিটি যদি 33 কেবি ভোল্টেজের বেশি নিতে না পারে, তাহলে তোমার SF6 ব্রেকার অপারেট করবা কি দিয়ে? সো বোঝা যাচ্ছে যে পাইলট ওয়্যার সিস্টেমের লিমিটেশন মূলত দূর করে দিচ্ছে এই ট্রান্সলেট স্কিম। এবার ছবি দেখলে যদি বুঝতে সুবিধা হয়। ওকে, এই এই ছোট্ট একটু কথা এখানে বলে নিই। ট্রান্সলে কি, এইটা আমি তো বারবার বলছি, এটা হলো ট্রান্সফরমার এবং রিলে। এইটা তোমাদের পিছনে মানে যে স্লাইড দেওয়া হয়েছে, স্লাইডটা একটু পড়ে দেখো, তোমাদের দেখো একটু যে সেখানে ট্রান্সলেট স্কিমটা বোঝানো হয়েছে। এই যে ট্রান্সলেট স্কিম, ওটা ছিল সিঙ্গেল ফেজের জন্য, যে ট্রান্সলেটার সেখানে দেওয়া হয়েছিল। আমরা এই আমাদের তো বুঝতেছো যে তোমার এটা প্রোটেকশনের জন্য সিঙ্গেল লাইন 3 ফেজ, আমার 3 ফেজ লাগবে, সেই 3 ফেজটা এখানে দেখাই দিচ্ছি। আমি ওই কোশ্চেনে তোমাদের যা পড়ানো ছিল ওটা এখানে একবার দেখাই দিতে পারতাম, কিন্তু আসলে যেটা দরকার সেটা তো এখানে দেখাচ্ছি। এখানে 3 ফেজ দরকার, 3 ফেজটা এখানে দেখাচ্ছি। তো ডোন্ট ওরি, 3 ফেজ দরকার, 3 ফেজ দেখাচ্ছি। কিন্তু তোমরা যদি কোরিলেট করতে চাও, মানে যদি ভালো করে বুঝতে চাও যে এখানে কাজটা কিভাবে হচ্ছে, তো সেটার জন্য এখানে যেভাবে হচ্ছে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি 3 ফেজ দিয়ে। কিন্তু মূল জিনিসটা তোমাদের বোঝানো হয়েছিল সিঙ্গেল ফেজ হিসেবে, এটা মেনশন করা দরকার। নাইলে কেউ যদি বোঝার জন্য ওইখানে ব্যাক করো, হ্যাঁ, কোথায় যে ওই তখন কি পড়িয়েছিলাম, তখন ওইটার সাথে এটা মিলাতে পারবে না, কারণ ওটা ছিল সিঙ্গেল ফেজ। আর এখন হচ্ছে 3 ফেজ। হ্যাঁ, এখন হচ্ছে 3 ফেজ। এখানে আমি যেটা দেখাচ্ছি এটা হলো 3 ফেজ ট্রান্সলেট, 3 ফেজ ট্রান্সলেট। এটা একটু মাথায় রেখো তাহলে। আচ্ছা, এখন এখানে 3 ফেজের সাথে প্রত্যেক ফেজের সাথে অবশ্যই একটা করে রিলে লাগবে, এবং 3 ফেজ লাইনে 3টা রিলে লাগবে। আর এইখানে আমরা আর একটা ট্রিক্স করতেছি, যেটা এর আগে আর কখনো দেখানো হয়নি। সেটা হচ্ছে যে ইট ইজ পসিবল টু মেক ফার্দার সিম্পলিফিকেশন। এই ফার্দার সিম্পলিফিকেশনটা এর আগে আমরা দেখি নাই। সেটা হলো যে কম্বাইনিং কারেন্টস ড্রাইভ ফ্রম অল ফেজেস। এই ফেজগুলি থেকে আমরা এই এক ধরনের ট্রান্সফরমার আছে, ওখানে নিয়ে ওটাকে সামেশন ট্রান্সফরমার বলে। নতুন একটা নাম শুনলাম যে সামেশন। আমি জানি না অন্য কোনো কোর্সে তোমরা পড়ছো কিনা, কিন্তু সামেশন ট্রান্সফরমারে এটা কি করা হয় যে তিনটার মধ্যে যে কারেন্ট আছে ওটা আলটিমেটলি ট্রান্সফরমার সেকেন্ডারিতে ওটা সাম হিসাবে এটা অ্যাপিয়ার করে। তো যদি সবকিছু নর্মাল থাকে, তো যেহেতু সামেশন, তো সেকেন্ডারিতে
কয়েলে অবশ্যই জিরো সিগন্যাল পাওয়া যাবে, কারণ এটা তো সামেশন, বুঝতেছো? ব্যালেন্স অবস্থায় 3 ফেজে 3টা কারেন্ট প্রাইমারিতে আছে, আর সেকেন্ডারিতে আমি একটা কয়েল দিচ্ছি। তো সেই কয়েলে আমার হচ্ছে জিরো আসবে নর্মালি, এটা কোনো সমস্যা না। বাট পার্থক্য হচ্ছে এতক্ষণ আমরা এটা নিচ্ছিলাম একটা পয়েন্টে, এই পয়েন্টটাকে বলা হয় নোড, আর এখন আমরা নিচ্ছি এটা ট্রান্সফরমার দিয়ে পাস করে। যারা আবার মনে হচ্ছে যে এটা বুঝতে পারছো না, কারণ সবকিছু তো সঙ্গে সঙ্গে ফিগার দিয়ে দেখা যাবে না। এইখানে দেখো, এই একটা কয়েল আছে, এই একটা কয়েল আছে, এই একটা কয়েল আছে, 3টা কয়েল নিয়ে এভাবে যোগ করে দিয়ে আমরা বলছি যে এই পয়েন্টে কারেন্ট কত। তো অবশ্যই এই পয়েন্টে কারেন্ট হচ্ছে, ব্যালেন্স হলে জিরো হবে, এখানে কারেন্ট জিরো হবে ব্যালেন্স হলে। এটা কে না জানে, এটা হলো কেসিআর। এই সামেশন ট্রান্সফরমারটা হচ্ছে কি, যে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে থাকবে সিঙ্গেল ফেজ আর প্রাইমারিতে থাকবে 3 ফেজ। ওকে, প্রাইমারিতে থাকবে 3 ফেজ। এই, হ্যাঁ, প্রাইমারিতে 3 ফেজ আর সেকেন্ডারিতে সিঙ্গেল ফেজ। তো সেকেন্ডারিতে সিঙ্গেল ফেজ হলে এই এইখানে কারেন্ট কত আসবে? এখানে কারেন্ট অবশ্যই জিরো আসবে, কারণ এটা অনেকটা তোমাকে এই 3টা প্রাইমারিতে পেঁচানো, মানে মনে করতে হবে যে অ্যাকচুয়ালি এইটা পেঁচানো। যদি আমি তোমাকে একটা এরকম একটা ট্রান্সফরমার দেই যে এইখানে একটা কয়েল আছে, এখানে একটা কয়েল আছে, তাহলে এখানে যদি কারেন্ট জিরো হয়, এখানে কারেন্ট কত হবে? সেকেন্ডারিতে জিরো। তাইলে আমি মনে করো যে এই যে যে কয়েলটা পেঁচিয়েছি সেই কয়েলটা হচ্ছে এইটা মনে করো, তাহলে এখানে জিরো হলে এখানে জিরো হবে। এখন যদি আমি এটাকে এলিমিনেট করি, মানে এটাকে এলিমিনেট করি, এরকম 3টা কয়েল প্রাইমারিতে রাখি, তাইলে তো জিরো হবে, হবে কিনা? কোনো লজিকে কোনো ভুল আছে? হ্যাঁ, তো বুঝলা তো? তো সেরকমই আর কি, এখানে 3টা আর ওখানে একটা, এখানে ফেজ 3টা ওখানে একটা, এই তার মানে এইখানে ফেজ 3টা এখানে একটা হলেই তাকে আসলে সামেশন ট্রান্সফরমার বলে। বোঝা গেছে? এই যে লাল করে যে লেখা, এটা নতুন, এটা অদ্ভুত কিছু না আর কি, সিম্পল লজিক আর কি, অদ্ভুত কিছু না। কিন্তু এটা বেসিক্যালি কেমন হওয়ার কথা সেটা আমি এখানে দেখাইলাম একে, যদিও পরের ডায়াগ্রামে আছে, কিন্তু ডায়াগ্রামে তো শুধু ওটুক নেই, আরো অনেক কিছু আছে। সো বুঝতে অসুবিধা হবে যে এই অদ্ভুত জিনিসটা আবার কি। এটা কিছু নাই, যে দেখাই দিলাম, যে কোনো 3 ফেজ কে আমি কেভিএল দিয়েই বলতে পারি ব্যালেন্স হলে, সরি কেসিএল বলতে পারি যে ব্যালেন্স হলে জিরো হবে, ব্যালেন্স না হলে কিন্তু জিরো হবে না। ব্যালেন্স না হলে ওই 3টার যোগফল কিছু একটা থাকলে ওটা ওখানে থেকে যাবে, এখানেও তাই। তো আমি যদি একটা সামেশন ট্রান্সফরমার দিই এবং প্রাইমারিতে 3টা কয়েল থাকে, সেকেন্ডারিতে একটা থাকে, প্রাইমারিতে কারেন্টের যোগফল যদি জিরো না হয়, সেকেন্ডারিতেও জিরো হবে না। ফারাক হচ্ছে আগেরটা ডাইরেক্ট ছিল, যে নোট বললাম, আগেরটা হলো নোট থেকে আমি সাম করতেছিলাম, এবার আমি ট্রান্সফরমার দিয়ে সাম করছি। বোঝা গেল? আমি আবার একই এই জন্য যে এইটা এইটা এইটা, এই হচ্ছে নোড। এই নোড না থেকে এখানে যদি ট্রান্সফরমার থাকে, তাইলে এইটা এইভাবেও কিন্তু কেসিএল অ্যাপ্লাই করা যায়। দ্যাট ইজ দ্য নিউ থিং। এটা একটা নিউ থিং না, এটা আসলে যখন তোমাদের কেসিএল পড়িয়েছে তখনই পড়ানোর কথা ছিল। ভাগ্য ভালো হলে পড়েছো, না থাকলে এখন জেনে নাও। কি বলেছি যে এই কেসিএল কিন্তু নট অনলি অ্যাপ্লিকেবল ফর এ নোড, এটা নোডের জন্য না। এই কেসিএল এর আরো দুটা ব্যবহার আছে। ওয়ান ইজ নোড, নোড মানে হচ্ছে 1D সিঙ্গেল ফার্স্ট ডাইমেনশনের, আর আরেকটা হচ্ছে এরিয়া। এটা হলো 2D, আর একটা হচ্ছে ভলিউম, এটা হলো 3D। তার মানে কেসিএল এর 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল অ্যাপ্লিকেশন আছে কেসিএল এর। আমরা এখানে যে ট্রান্সফরমারটা বলতেছি, এখানে আমরা এই পুরো ট্রান্সফরমার প্রাইমারি সেকেন্ডারি মিলে আমরা একটা কাল্পনিক একটা ভলিউম চিন্তা করি, সেই ভলিউমের মধ্যে যত কিছু ঢুকছে আর যা বেরোচ্ছে সমান হবে। কাজেই আমার এখানে যদি কারেন্ট জিরো হয়, এখানে জিরো হবে, আর এখানে যদি সাম কিছু একটা থাকে তাহলে ওটা ওখানে সেই সাম হিসাবে থাকবে আর কি। তো দিস ইজ কেসিএল। ওকে, তো সামেশন ড্রাইভার বোঝা গেল। এখন এখানে পরবর্তী ফিগার এটা আছে, ইট ইজ এ ডিভাইস দ্যাট প্রডিউসেস দ্য পলিফেজ লাইন কারেন্ট এজ এ সিঙ্গেল ফেজ কোয়ান্টিটি। এই তো সেকেন্ডারিতে যে একটা ফেজ আছে,
এটা হচ্ছে গিয়ে তোমার যদি অনেকগুলি ফেজ থাকে কোনো জায়গায়, এটা কিন্তু নোট দিয়েও আমরা করতে পারতাম, সেটা নোট না দিয়ে আমি ট্রান্সফর্মার দিয়ে করতেছি। আহ সুবিধা কি সেটা বুঝতেছো? সুবিধাটা হচ্ছে, দেখি নিজেরা বুঝো কিনা বলো তো সুবিধাটা কি, এই যে এই সামেশন ট্রান্সফর্মার ইউজ করায়। সুবিধা হলো নোড ইউজ করলে ওই যে সামেশন যদি অনেক বড় থাকতো তাহলে আমাকে সেখানে আবার আর একটা সিটি ইউজ করতে হতো। আর ট্রান্সফরমার ইউজ করায় সেটা হচ্ছে যে সামেশন বড় ছোট ট্রান্সফরমার রেশিও দিয়ে আমি একবারই কন্ট্রোল করে ফেলতে পারবো। তার মানে এখানে ভোল্টেজ কারেন্ট কোনো কিছুই বাধা হবে না, এই যে সামেশন ট্রান্সফরমার এটাকে ঠিক মতো ডিজাইন করলে। আউটপুটে কারেন্ট কমানোর প্রয়োজন হলে এটাকে হাইলি স্টেপ আপ করতে হবে, তাহলে কারেন্ট কমে যাবে। আর ভোল্টেজের ব্যাপার হলে যেমন বললাম 33 বেশি ওখানে ইউজ করা যায় না, তাহলে এটাকে হাই ইনসুলেশন দিলেই ওই সমস্যার সমাধান হবে, আরো বেশি ভোল্টেজে করা যাবে। যেহেতু আমি এখন নোড ইউজ করতেছি না, নোড মানে পয়েন্ট, আমি এখানে একটা ট্রান্সফরমার ইউজ করতেছি মাঝখানে, সামেশন ট্রান্সফরমারের ইনসুলেশন লেভেল অনেক বাড়িয়ে এটা 33 থেকে উপরে যত ইচ্ছা তত নেওয়া যাবে। আর সেকেন্ডারিতে ট্রান্স রেশিও বাড়িয়ে এটা কারেন্টকে কমিয়ে এনে কারেন্টের সমস্যার সমাধান করা যাবে। ওকে, সো এটা আরেকটা অবভিয়াসলি আরেকটা ব্যবহার হচ্ছে, থ্রি ফেজ থেকে আমি সিঙ্গেল ফেজ আউটপুট পাচ্ছি। The three line CTs are connected to tapped primary of summation transformer. Summation transformer ওইটাই, each line CT energize a different number of turns, that is line to neutral, with a resulting single phase output. ইউজ অফ সামেশন ট্রান্সফরমার পারমিটস এখানে আরো দুটো সুবিধা আমাকে দিচ্ছে, যেটা আসলে নোডের ক্ষেত্রে পাওয়া একটু অসুবিধা। করা যায় না তা না, মানে আরো একাধিক রিলে ইউজ করে করা যায়। তো সেটা হচ্ছে যে ওই যে প্রাইমারির 1 and 2 ওই জায়গায় আমরা হচ্ছে ফেস ফল্ট বসাতে পারি, আর 3-তে আমরা আর্ট ফল্ট বসাতে পারি। যারা আগের ক্লাসে আমি শেষ করার আগে কথাটা বলছিলাম, কেউ যদি খেয়াল করে থাকো ঠিক মতো, অনেকে তো ক্লাসে আসোই না, আজকেও কত পার্টিসিপেশন, মাত্র 24 জন। সো এই জিনিসগুলি তো আর স্লাইড পড়ে কখনোই বুঝতে পারবে না। খেয়াল আছে কিনা লাস্ট ক্লাসে শেষ করার সময় এই জায়গায় বলছিলাম যে চাইলে এইগুলিকে আর্ট ফল্ট এবং লাইন টু লাইন ফল্টের প্রোটেকশনে নিয়ে যাওয়া যায়। খেয়াল আছে ক্লাসের শেষের দিকে বলছিলাম এটা। এই তো হ্যাঁ, তো তোমার হচ্ছে যে তুমি যখন সামেশন ট্রান্সফরমার দিবে, এই সামেশন ট্রান্সফরমার দিবে ঠিক এই যে আই এবং মানে 1 এবং 2, ইটালিক 1 এবং 2 এর মধ্যে এই কথাই বলা হয়েছে যে ওখানে আমি তো এখন এই সামেশন ট্রান্সফরমারটা আমি নিজে করে হাতে এঁকে দেখাচ্ছি ছোট্ট করে কনসেপচুয়ালি, এটা তো নেক্সট ডায়াগ্রামে দেখাচ্ছি। তো ওখানে দেখবা পয়েন্ট আছে, ওখানে 1 আর 2 এর মধ্যে তোমার হচ্ছে ফেজ ফল্ট রিলে বসানো যায়, আর 3 থেকে হচ্ছে আর্ট ফল্ট করানো যায়, ওই ব্যবস্থাটা অলরেডি ওখানে আছে। তো এইখানে শুধু সামেশন ট্রান্সফরমারটা দেখাচ্ছি, পুরো প্রোটেকশন সিস্টেম দেখাচ্ছি না। মানে আমি যে আলাদা করে একটা আঁকছিলাম না, এই যে এটা হচ্ছে সেই সামেশন ট্রান্সফরমার, এবং পরের ফিগারে ওইটাও দেখানো হবে। তাহলে এখানে দেখো যে সামেশন ট্রান্সফরমার কি করছে, দেখো এই যে এই প্রাইমারি হচ্ছে 3টা ফেজ তোমার, এই যে তোমার দেখো এটাকে তুমি এভাবেও চিন্তা করতে পারো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ফেজ, এটার মধ্যে একটা ফেজ, আর এইটার মধ্যে এখানে একটা আরেকটা ফেজ, তিনটা, এই যে এই অংশ একটা, এই অংশ একটা, এই অংশ একটা। ওকে, যদি এই সিটিগুলিকে তুমি ইগনোর করো, আসলে সিটিগুলি তো ইগনোরই করতে হয়, কারণ এখানে সিটিগুলি তো আসলে জাস্ট কারেন্ট করতেছে আর কি। হ্যাঁ, তো আমরা এটাকে একটা পয়েন্ট ধরতে পারি, তো সেই পয়েন্ট, এই পয়েন্টটাকে যদি তুমি ধরো সেম পয়েন্ট, তাহলে এই 1 এবং 3 এই মাথাটা এক পয়েন্টে লাগানো আছে, সিটিগুলিকে ইগনোর করলে তাহলে তুমি সেভাবে চিন্তা করতে পারো। তাহলে সেক্ষেত্রে এটা ডেল্টার মতো করে লাগানো আছে, দেখো কিরকম, এই যে 1 এবং 2-র মধ্যে একটা কয়েল, 2 এবং 3-র মধ্যে আর একটা কয়েল, আর এই যে 3 এই পয়েন্টটা যদি ইগনোর করো তাহলে 1-এর মধ্যে আর একটা কয়েল, আর 1-1-2-র মধ্যে একটা, 2-3-র মধ্যে একটা, 3 এবং 1-এর মধ্যে আরেকটা, ডেল্টার মতো করে লাগানো আছে। এনিওয়ে, ব্যালেন্স যদি হয় তাইলে এই তিনটার আলটিমেটলি যোগফল সেটা ফেজ কারেন্ট না আর লাইন কারেন্ট না, তাহলে তো জিরোই হবে, অন্য কিছু তো আর হবে না যদি ব্যালেন্স হয়। এমন নয় যে ফেজ কারেন্ট জিরো কিন্তু লাইন কারেন্ট একটা আছে, এটা অসম্ভব। ফেজ কারেন্ট জিরো হলে লাইন কারেন্ট জিরো হবে, সাম অফ 3 ফেজেস।
তার মানে এখানে যেহেতু তিনটা দেখতেছো, এই তিনটা যদি যোগ করো তাও জিরো হবে, এখানে যদি যোগ করো একই তো, জিরো হবে। হ্যাঁ, কারণ সিটির আগে পরে তো কারেন্ট বাড়ছে কমছে না, এখানে যে কারেন্ট এখানে সেই কারেন্ট। হ্যাঁ, আচ্ছা। তো তোমার ওইটা এই দিকে যখন আসবে তখন আসলে কি কারেন্ট জিরো মানে তার ম্যাগনেটিকও ফ্লাক্স জিরো হওয়ার কথা, কারণ কারেন্টের প্রপোর্শনাল হতে ফ্লাক্স। আনস্যাচুরেটেড রিজিয়নে, স্যাচুরেটেড রিজিয়নে আবার ঝামেলা। তো তোমার যেটা হচ্ছে যে এই তিনটা যদি কোনো কারণে জিরো হয় তাহলে সে তার তার নেট ফ্লাক্স হচ্ছে জিরো। নেট ফ্লাক্স যদি জিরো হয় তাহলে সেকেন্ডারিতে ফ্লাক্স জিরো হওয়ার কারণে এখানে ইনডিউস ভোল্টেজ জিরো হবে, আলটিমেটলি কারেন্ট জিরো হবে। ওকে, মোটামুটি অত জটিল করার দরকার নাই। তার মানে প্রাইমারিতে একাধিক ফেজ আর সেকেন্ডারিতে একটা মাত্র ফেজ নিয়ে এই কাজটা করা হয় এবং এটাকে বলে সামেশন ট্রান্সফরমার। সামেশন ট্রান্সফরমার কি করতেছে, একই সাথে তোমার সিটি কাজ করতেছে এবং তার হচ্ছে খানিকটা পিটির কাজও করতেছে। খানিকটা কেন, ওই যে তোমাকে যে বললাম যে 33 এর উপরে যদি আমি যাই তাহলে সেখানে বেশি ভোল্টেজের একটা প্রবলেম নর্মাল সিটিতে। তো আমি সেই ভোল্টেজ প্রবলেমকে আমি ইগনোর করতে পারতেছি, তার মানে বেশি ভোল্টেজের প্রবলেমকে আমরা তো পিটি দিয়েই তো ম্যানেজ করি, মানে পিটি লাগিয়ে সেই বেশি ভোল্টেজটাকে তো কম ভোল্টেজে কমাই নিয়ে আসি, তাই না? তো এইখানে ওই কাজটাও কিন্তু পরোক্ষভাবে হয়ে যাচ্ছে। 33-তে আমি যদি ইউজ করি আর এটাকে যদি আমি এখন 230 ভোল্টেজ ইউজ করতে চাই তাহলে এই যে ইনসুলেশন গুলি আছে এটা বাড়াতে হবে, যাতে এখানে 230 ভোল্টে নিয়ে লাগালে যাতে এখানে ইনসুলেশন ব্রেকডাউন না হয়। কারেন্ট তো বরং হাই ভোল্টেজে আরো কম, সেটা সমস্যা নেই। হাই ভোল্টেজে কারেন্ট কম, কিন্তু ভোল্টেজের কারণে এই পিটি ইনসুলেশন গুলি ব্রেক হয়ে যেতে পারে। সেই জন্য আহ এটা যেহেতু একটা ট্রান্সফরমার, ইট ক্যান বি ডিজাইন ফর হায়ার ভোল্টেজ হায়ার দেন 33 কেভি। ওকে, যে কোনো ট্রান্সফরমার হাই ভোল্টেজের জন্য হলে তার ওই যে ইয়েগুলি বেশি বেশি হয়, তার তোমার হচ্ছে দেখবা যে বুশিং থাকলে ওটা বড় হয়, ইনসুলেশন থাকলে একটু বেশি হয়, ট্রান্সফরমারের কয়েল থেকে কয়েলের গ্যাপ বেশি হয়, সবই হাই ভোল্টেজের জন্য বেশি হয়। সো হাই ভোল্টেজের জন্য এটাকে ডিজাইন করা সম্ভব। আসলে ব্যবহার, আমরা যদি ব্যবহারকারী হই, ডিজাইন তো একটা জিনিস আর ব্যবহার একটা জিনিস। তাইলে আমাদের ভিতরে কিভাবে ডিজাইন করে সেটা না জানলেও চলে, কিন্তু তখন আমরা ব্যবহার করতে গেলে আমরা দেখব যে গায়ে রেটিং আছে যে এটা 33-র উপরে, 33-র উপরে ব্যবহার করলে কোনো সমস্যা নাই। ওকে, এখন এই কানেকশনটা তোমরা একটু ভালো করে খেয়াল করো, কারণ এটাকে এখন নিয়ে যাচ্ছি পুরা ওই ট্রান্সলেট স্কিমের মধ্যে, যেটা পাইলট ওয়্যারের পরিবর্তে আমরা ব্যবহার করতেছি সেখানে। কাজেই একটু ভালো করে দেখো, নাইলে সমস্যা যে এটা এখানে তো স্পষ্ট করে বুঝলা যে এটা হচ্ছে সামেশন ট্রান্সফর্মার। এখন দেখো ওইটাই এখানে আসছে, এই যে দেখো, এই যে আমার আমার কি ছিল, এই যে এখান থেকে আমি একটা পাইলট ওয়্যার নিলাম, এগুলি সব বাদ দিলাম, সেটা ডট 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 লাইন দিয়ে এই ডটের সাথে লাগিয়ে দিলাম, সেটাই তো আমার ওটা। যে কঠিন কিছু না, তুমি এইটারে একটু মনে করতে পারো, কেন আজকে দেখিও নিয়েছি। এই যে দেখো, এই যে এখান থেকে দিলা এটাকে ডট 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 দিয়ে এটার সাথে লাগিয়ে দিলা, এটা ডট ডট লাগিয়ে দিলা, ডট ডট। তা না করে আমরা এই যে এগুলির সাথে আমরা একটা করে এখানে লাগাচ্ছি হচ্ছে তোমার ওই সামেশন ট্রান্সফরমার এখানে লাগাচ্ছি। কাজেই এগুলি তো একসাথে পড়তে হবে মিলায়, মানে ওটা তো ওইরকমই। এই যে দেখো, এই যে যে লাইনগুলি আসছিল, একটা একটা লাইন ডট ডট দিয়ে এখানে চলে, ডট ডট মানে এটা অনেক দূরে যে ওই প্রান্তের সিটির সাথে লাগছে, সেটা আমরা করতে দিচ্ছি না। হ্যাঁ, আমরা করছি কি, এখানে আমার হচ্ছে সামেশন ট্রান্সফরমার দিয়ে দিচ্ছি। সামেশন ট্রান্সফরমার দিলে কি হচ্ছে, এই সামেশন ট্রান্সফরমারের প্রাইমারিতে থাকে তিনটা কয়েল, তো তিনটা কয়েল তো দেখতেছো 1 2 3, 1 2 3 প্রাইমারিতে থাকে তিনটা কয়েল। আর ওর ওই তিনটা কয়েলে কিভাবে থাকে জানো, যে যে একে আর দুইয়ের মধ্যে একটা, দুই আর তিনের মধ্যে একটা, আর তিনের এদিকটাতে ওই যে এখানে এই তিনটাকে যে আমরা সাম মানে নিউট্রাল বলা যায়, এই তিনটা মাথাকে এক পয়েন্টে লাগাচ্ছিলাম স্টারের মতো, সেই পয়েন্টে লাগাচ্ছে। এইদিকে কিন্তু ঠিক স্টার না, কিন্তু এখানে এনে একটাকে জড়াইলাম, দিয়ে দুই দিয়ে বের করলাম, দুই দিয়ে ব্যাক করে এখানে নিলাম, দুই থেকে তিনে আসলাম, তিন দিয়ে ব্যাক করে সবগুলির সাথে লাগিয়ে দিলাম, তাহলে আমার প্রাইমারিটা হয়ে গেল। আর সেকেন্ডারি হচ্ছে, দেখো তখন কি বলছিলাম, ওই যে বলছিলাম যে
ওখানে যে ম্যাগনেট থাকে সেই ম্যাগনেটের গায়ে পেঁচানো থাকে। ওই কথাগুলি তখন একটু বলছিলাম, একটু ধৈর্য ধরো। আদারওয়াইজ এই কথাগুলি, এই যে দেখো, ওয়েন্ডিং ওন্ড অন দ্য রিলে ম্যাগনেট, দেখছো? বিটুইন দ্য ভোল্টেজ ইনডিউস ইন দ্য সেকেন্ডারি ওয়েন্ডিং ওন্ড অন দ্য রিলে ম্যাগনেট। এই হচ্ছে তোমার রিলে ম্যাগনেট। এখানে এই যে ওন করা, এবং এটা কিন্তু সিঙ্গেল ফেজ, সিঙ্গেল ফেজ। তো ওইখানে ওটা এসে, এইখানে এসে এই এটার সাথে লাগছে। হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট মানে কি? মানে এখানে সিগন্যাল পাওয়া গেলে এটা টান দিয়ে ওটার সাথে মিলবে, এরকম তো একটা ব্যবস্থা করতে হবে। এই, তাহলে এইখানে জটিলতার কিছু নাই। তুমি যদি ভালো করে সাম ট্রান্সফরমার বুঝো, তাহলে বুঝবা যে এখানে যদি ব্যালেন্স থাকে বা কিছু না ঘটে, তাহলে এর মধ্যে কারেন্ট জিরো। আর এই সেম জিনিস এসে এখানে এখানে লাগছে, তো এখানে কিছু হওয়ার নয়। আর যদি তোমার এখানে কিছু থাকে, তাহলে ওই ওই কারেন্টই তো এর মধ্যে যে মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে ম্যাগনেটিক অ্যাকশনে এটা অ্যাট্রাক্টেড হবে। ওকে, এখন এইটা হচ্ছে আমার সিটি 1 এর। সিটি 1 বলতে এইখানকার 3 ফেজে যা আছে সবগুলি একই টাইপের ধরছে। সিটি 2 মানে হচ্ছে ওই এন্ডের। ওই এন্ড থেকে আসলে তোমার এই সেম জিনিস ওই দিকেও লাগাবো। যেহেতু এটা আমার মতে এই ডায়াগ্রামকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়, যেহেতু তোমরা পরীক্ষার হলে নিজেরা আঁকবা, তাহলে আমি একটা টিপস দিচ্ছি। তুমি বরং এই সিটি 1 কে বলো সিটি এ, এ দিয়ে তারপরে এখানে বলো 1A 2A 3A, এখানে এইভাবে বলো, আর এইদিকে বলো 1A 2A 3B। কারণ এইখানে যেটা হচ্ছে, ওরা এই দিকেরটা কিছুই বলেনি, ডান দিকেরটা একটা এ বলছে। একটুখানি কনফিউশন লাগে যে এ মানে কি, এ মানে কি কোনো কি একটা, আসলে কিছু না। এখানে যেহেতু 1 বলছে, এখানে 2 বলছে, এখানে কোনো কিছু নাম্বার লাগাতে গেলে সেই 1 এবং 2 কে রিলেট করা দরকার ছিল। কিন্তু এই যে 11 12 13, ওরা করেছে কি, 11 12 13 এর একদিকে কিছুই লেখে নাই, আর অন্যদিকে এ লিখে দিছে, জাস্ট টু ইন্ডিকেট যে বাম দিকেরটা বা সেন্ডিং এন্ডেরটা হলো এইটা সামেশন ট্রান্সফরমার, আর রিসিভিং এন্ডেরটা এইটা। তো আমি বলতেছিলাম যে চাইলে তোমরা সেন্ডিং এন্ডে এস, রিসিভিং এন্ডে আর দিয়ে এই সবগুলির সাথে, মানে কারণ এখানে দেখো 1 2 3 11 12 13, এখানেও কিন্তু তোমার হচ্ছে 1 2 3 11 12 13। এখন তোমাদের শুধু একটু বলতে পারি, 1 2 3 যেমন তুমি প্রাইমারি বুঝো, 11 12 13 হচ্ছে তার সেকেন্ডারি দিকগুলি আর কি। এখানে সবগুলির সাথে এই 11 12 13তে দেখো যে 10-এর পরে 1 2 3 এরকম আছে আর কি, করেসপন্ডস করে আর কি। হ্যাঁ, সেটা বোঝাচ্ছে আর কি। তো তোমার এর মধ্যে আবার একটা এ টেনে আনায়, এটা হলো লেফট রাইট বোঝাচ্ছে, লেফট বলতে এটা আর রাইট বলতে এটা। তো সেই জন্য এটা যদি কেউ এভাবে আঁকতে পারো ভালো, যদি আঁকতে না পারো তাহলে এখানে এ ইউজ করে এগুলির সাথে সব এ, এইদিকে বি ইউজ করে সব বি দিয়ে দিলাম, অথবা এস ইয়ে করে সেন্ডিং, আর দিয়ে রিসিভিং, এভাবেও করা যায়। তো আলটিমেটলি কি হলো দেখো, আলটিমেটলি হলো এইটা হচ্ছে ডট 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 টেনে নিলাম। এই লাইন যেমন ডট ডট মানে অনেক দূরে গেছে, আমরা এখানে হচ্ছে গিয়ে তোমার ডট ডট মানে এখানে টানলাম। এখন তুমি দেখো যে তোমার যে এই যে টেনেছো, এটা কয়টা তার টেনেছো? তার তো তোমার এখানে তো তোমার এখানের সাথে এটা কম্পেয়ার করো, এখানে কয়টা টেনেছো দেখো। এখানে তোমার হচ্ছে লাইনগুলি তো যাবেই, আর তোমার ওই যে পাইলটের জন্য 1 2 3 4 তার টানা লাগতো। এখানে তোমার ওই সাম ট্রান্সফরমার ইউজ করায়, এখানে দেখেই তো বোঝা যায় যে এখানে যে আমার এই 3টা তার ছিল, আর এটা তো লোকালি আমি নিউট্রাল হিসেবে যেটা নিয়ে আসছি, ওইটা অলরেডি 2টা তারে রূপান্তরিত হয়েছে। কাজেই 3 তারের জায়গায় 2 তার চলে আসবে। এই এই যে 3 তারের জায়গায় যে এগুলিকে নিয়ে গেলে এগুলির সাথে লাগানো লাগছিল, তো আমি এদিকে সামিং এদিকে সামিং দিয়ে আলটিমেটলি আমি এখানে দুটো, ওই দুটোকে টেনে নিয়ে ওখানে যাচ্ছি, তার মানে পাইলট আর কমে যাচ্ছে। তাহলে আমি ট্রান্সলেট স্কিমে গেইন করলাম কি কি? এক, আমার সেই হাই ভোল্টেজের প্রবলেম চলে গেছে, আমার পাইলট ওয়্যারের সংখ্যা কমে গেছে। লাইন যদি অনেক লম্বা হয় তাহলে পাইলট ওয়্যারে আমার ভালো পয়সা সেভ হবে, কিন্তু ওখানে এগুলি ছিল না। এগুলি তো ওখানে তো মানে কি,
তার টেনে নিয়ে গেছি শুধু। এই যে এগুলির যে একটা দাম আছে, কাজেই ওভারঅল এটা সস্তা হবে কথা বলা যায় না। এটা অনেকটা হাই ভোল্টেজ ডিসি ট্রান্সফরমারের ফর্মুলার মতো, মানে এখানে কিছু ছিল না, সেখানে আমি একটা সামিং ট্রান্সফরমার ইউজ করেছি, এখানে একটা সামেশন ট্রান্সফরমার ইউজ করেছি। এই দুইটার যে দাম, যদি এটা অনেক লম্বা হয় তাহলে যে পরিমাণ পাইলট ওয়্যার, আমাদের একটা পাইলট ওয়্যার বেঁচে যাবে, ওই দামের তুলনায় যদি বেশি হয় এগুলির দাম, তাহলে আমার ওভারঅল লাভ হচ্ছে না। আর যদি কম হয় তাহলে কিন্তু আমার এখানে এই পদ্ধতি লাভজনক হচ্ছে। কিন্তু লাভজনক না হলেও হাই ভোল্টেজ লাইন হলে আমাকে বাধ্য এটা ইউজ করতে হবে, কারণ পাইলট ওয়্যারে 33 বেশি আমি ইউজ করতে পারতেছি না। যা হোক, অনেক হলো, এই হচ্ছে সামারি। এরপরে আমরা হচ্ছে ডিস্টেন্স প্রোটেকশন। ডিস্টেন্স প্রোটেকশন হচ্ছে এই যে এখানে দেখো ডিস্টেন্স রিলে, এটা কি আসলে জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি যে রিলে বক্সের মধ্যে যে অনেকগুলি নব আছে, তো এই নব নিয়ারেস্ট হলে এটা আর এটার মধ্যে ইম্পিডেন্স সবচেয়ে কম, এটার মধ্যে আরেকটু বেশি, এটার মধ্যে আরেকটু বেশি, এর মধ্যে আরেকটু বেশি, এটা আরেকটু, এরকম আর বিভিন্ন পয়েন্ট থেকে এনে এখানে কানেকশন দেওয়া যায়। তো এক দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যত বেশি হবে তত বেশি তার ইম্পিডেন্স হবে। এখানে দেখো যে আমরা সে যদি আমার একটা একটা পাওয়ার সিস্টেমের একটা অংশ আমি নেই, যেমন এই পয়েন্টে আছে আমার পাওয়ার স্টেশন, মানে হচ্ছে জেনারেটর লাগানো থাকবে, বিদ্যুৎ কেন্দ্র। আবার যে এখানে আমার হচ্ছে পাওয়ার স্টেশন আছে, বিদ্যুৎ কেন্দ্র, বি তে আছে সাব স্টেশন, সি তে আছে আরেকটা সাব স্টেশন। তাহলে আমরা প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এটাকে জোন হিসেবে ভাগ করে নিতে পারি, যে প্রোটেকশন জোন 1 Z1, প্রোটেকশন জোন 1 ইজ, এটা হচ্ছে পাওয়ার স্টেশন থেকে একটা সাব স্টেশনের মাঝখানে যে লাইনটা আছে সেই লাইনের প্রোটেকশন। আর প্রোটেকশন জোন 2 মানে হচ্ছে বি সাব স্টেশন থেকে সি সাব স্টেশনের মাঝখানে যে ডিস্টেন্স সেটা। আর প্রোটেকশন জোন 3 মানে হচ্ছে সি থেকে রেস্ট, ওদিকে লোড থাকতে পারে, আরেকটা সাব স্টেশন থাকবে, যাই হোক। ফার্স্ট উই ইন্ট্রোডিউস হিয়ার দ্য কনসেপ্ট অফ জোনিং, জোন প্রোটেকশন। সেটা কি, যে এখান থেকে এই পর্যন্ত এই গোটাটার আমার একটা জোন, এখান থেকে এই পর্যন্ত এটা একটা জোন, আর এখান থেকে বাকি যতটা আছে আর একটা জোন, সেটা একটা সাবস্টেশন হতে পারে, লোডও হতে পারে। হাউএভার মনে রাখতে হবে যে এই জোনটা হচ্ছে প্রপোর্শনাল টু ডিস্টেন্স, মানে যত দূর হলো, এখানে এই সিম্বলের মধ্যে একটু ঝামেলা আছে। জোন 1, জোন 2, জোন 3 বোঝানোর জন্য এখানে জেড ইউজ করা হয়েছে, কিন্তু যখন ফল্ট হয়ে গেল তখন এই বি থেকে ফল্ট পর্যন্ত যে জেড, এটা কিন্তু জোন না, এটা হচ্ছে ইম্পিডেন্স। এই জন্য একটু এটা সাবধানে বুঝে শুনে পড়তে হবে। তার মানে এটা কিন্তু ইম্পিডেন্স বোঝাচ্ছে না, এটা এটা একটা ডিস্টেন্স জোন বোঝাচ্ছে, যে এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স, বি থেকে সি পর্যন্ত ডিস্টেন্স, সি থেকে নেক্সট পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স। কিন্তু হোয়েন এ ফল্ট অকার্স এখানে, তো এইখানে হচ্ছে ওই জায়গাটুকের ইম্পিডেন্স হচ্ছে জেড। আচ্ছা, ফলটা যদি ঠিক এখানে ঘটতো তাহলে এই জেড এর মান সর্বোচ্চ হতো, মানে এটা এই জেড টুর সমান হতো আর কি। তো এরকম আমরা এখানে 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 বিভিন্ন জায়গায় ফল্ট হলে আমরা ওই যেখানে আমার ব্রেকার লাগানো আছে সেখান থেকে ফল্ট, কারণ হচ্ছে ব্রেকার খুলে ফল্টকে সেভ করতে হবে, ডিস্টেন্সকে আমরা ডিস্টেন্স প্রোটেকশনের স্কিম বলতে পারি। এবং this distance is actually measured by the impedance of the fault point to the protection point, কারণ মাঝখানে কোথাও তো আমি প্রোটেকশন পাবো না, আমাকে হয় এই ব্রেকার খুলতে হবে নাহলে এই ব্রেকার খুলতে হবে। তাহলে ব্রেকার থেকে ফল্ট পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সই হচ্ছে আমার ইম্পিডেন্স, যেইটাকে আমরা ইম্পিডেন্স প্রোটেকশন স্কিম বলতে পারি, কিন্তু আসলে বলা হয় ডিস্টেন্স প্রোটেকশন স্কিম, যেটা আলটিমেটলি এটা দিয়ে করে। তো এইটা এখন আরেকটু ডিটেলে যাই, যেমন এখানে আছে
ওই যে দেখো এইভাবে কিন্তু করতে হবে। এই যে যে এখানে বলছি Z1 Z2 Z3, এটা হলো জোন 1 2, তো সেরকম এখানে এখন পরিষ্কার করে লিখলাম। এটা হলো জোন 1, এখানে হলো জোন 2, এখানে হচ্ছে জোন 3। জোন 1 জোন 2 জোন 3 আলাদা আলাদা করে লিখলাম। জোন 1 জোন 2 জোন 3 এভাবে লিখলাম। যে জোন 1 জোন 2 জোন 3 আসলে এখানে যেগুলি দেখানো আছে যে জোন 1 জোন 2 জোন 3, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস এর টাইম দিয়ে দেখানো আছে। তার মানে হচ্ছে যে এই জোন 1 এর মধ্যে আমার যে ব্রেকার থাকবে বা রিলে, যাই বলো, কারণ রিলে কাজ করলেই ব্রেকারে সিগন্যাল যায়। তো রিলে বা ব্রেকারের এখানে যেটা আমি থাকবো সেটা আমি টাইম অ্যাক্সিসে যদি চিন্তা করি, তো সেটা এখানে কিন্তু কিছু লেখা নেই, তার মানে জিরো মনে করবা সেটা না। মানে হচ্ছে কম টাইমে, মেবি ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস হলে খুব কম টাইমে করবে। সো এইটা আমার সবার আগে এখানে আসলে আহ, মানে রিলের ক্যারেক্টারিস্টিক্স এখানে সবচেয়ে কম টাইম দেওয়া আছে। তারপরে আমি যদি জোন 2 তে যাই, জোন 2 তে গেলে এখান থেকে এখানে যে টাইমের গ্যাপ আছে এটা কি হচ্ছে ডেফিনিট টাইম। তার মানে আমি এই জোন 1 এর রিলের থেকে একটু বেশি দিলে আমি এই জোন 2 রিলেতে আমি দিয়ে দিব। জোন 3 রিলে যেটা আছে এখানে, সেটা অবশ্যই এই দুটার চেয়েও বেশি হবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে যে জোন 1 জোন 2 জোন 3 আমি তিনটা টাইম সেটিং দিচ্ছি, এই তিনটা টাইম সেটিংই হচ্ছে আমার রিলে এর, মানে এই রিলেটার, রিলে এর একটু জটিল বুঝতে হবে ভালো করে, যে শুধু এই এ রিলেরই হচ্ছে তিনটা ক্যারেক্টারিস্টিক, মানে তিনটা টাইম সেটিং দেওয়া আছে তার মধ্যে, এ রিলের মধ্যে। এ রিলের বৈশিষ্ট্য কি, এ রিলে যদি ডিস্ট্যান্ট প্রোটেকশন এর উপযুক্ত হয়, মনে আছে কিনা আগের ক্লাসেই পড়িয়েছি এই সিম্বল গুলি দিয়ে, যে একটা রিলের কি ধরনের, সেটার জন্য দুই দিকে অ্যারো দেওয়া থাকলে সেটা বোঝায় হচ্ছে নন ডিরেকশনাল, একদিকে অ্যারো দেওয়া থাকলে বোঝায় ডিরেকশনাল, এক্স বা ক্রস দেওয়া থাকলে কি বোঝায় ডিফারেন্সিয়াল, আর জেড দেওয়া থাকলে বোঝায় ডিস্টেন্স। তার মানে এইখানে আমার এক্স তো দেওয়া নেই, তো ইট ইজ নট ডিফারেন্সিয়াল রিলে। জেড দেওয়া আছে, এটা অবশ্যই ডিস্টেন্স রিলে বোঝাচ্ছে। আর অন ডিরেকশনাল অ্যারো দেওয়াতে বোঝাচ্ছে এটা হচ্ছে ডিরেকশনাল রিলে। তো একই সাথে এটা হচ্ছে ডিস্টেন্স রিলে এবং ডিরেকশনাল রিলে, ডিস্টেন্স রিলে এবং ডিরেকশনাল রিলে, এই সিম্বল দিয়ে এটা বোঝাচ্ছে। অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক ইজ যে ওর টাইম সেটিং আছে তিনটা, বোঝা গেল কিনা? ওর টাইম সেটিং আছে তিনটা। জোন 1 এ ফল্ট হলে সে ইনস্ট্যান্টলি ট্রিপ করে, জোন 2 তে ফল্ট হলে সে এতটুকু ডেফিনিট টাইম নিয়ে পরে সে ফল্ট করবে, আর জোন 3 তে হলে সে এখানে করবে। আর রিলে 2 যেটা আছে, রিলে 2রও ক্যারেক্টারিস্টিক একই, কিন্তু সেটা কিন্তু ডিস্টেন্সে পরে বসানো আছে, ডিস্টেন্সে পরে বসানো আছে। এবং রিলে 3 যেটা, সেটা হচ্ছে আমার এখানে আছে, এখানে থাকলে তারও কিন্তু আমার রিলের ক্যারেক্টারিস্টিক এগুলির মতো। তাহলে এখন এটা কিভাবে অপারেট করে আর এরকম এরকম ভাগ করে দেওয়ার কেন প্রয়োজন সেটা একটু দেখো। যে মনে করো এর যদি একটা মাত্র ক্যারেক্টারিস্টিক থাকতো, এই এ এ রিলের এ রিলের যদি একটা মাত্র ক্যারেক্টারিস্টিক থাকতো এবং সেটা যদি এই হতো, তাইলে যদি এই পয়েন্টে ফল্ট হতো, এই পয়েন্টে ফল্ট হইতো, তাইলে এইটা প্রথমে এই বি হচ্ছে গিয়ে ট্রিপ করা উচিত ছিল, কিন্তু এই অল্প টাইমের বলে ও করবে কি, এ ট্রিপ করে যাবে, এ ট্রিপ করে যাবে। এখন তোমরা যারা বুঝতে পারছো না, আমি বোঝানোর চেষ্টা করছি, দেখো এইখানে যদি ফল্ট হয়, এখানে ফল্ট হয়েছে, এই বরাবর উপরে যাও, উপরে গেলে দেখো এইখানে এটা হলো বি রিলে, এটা হলো এ রিলে। বি রিলে যে এখানে টাইম দেওয়া আছে বি রিলের, আর এ রিলের যে টাইম দেওয়া আছে, দুটার মধ্যে কোন টাইমটা বেশি বলো তো? এটা তো অলমোস্ট ফ্ল্যাট ইনস্ট্যান্টেনিয়াস, আর এটা হচ্ছে কিছুটা গ্যাপ আছে। তার মানে বি রিলে
ট্রিপ করবে, এ করবে না। কারণ এই বরাবর আমি লাইন টানলে, আমি যদি একটা লাইন টেনে দেখাই, যে এই লাইনটা আমি টানলাম, ঠিক আছে, এটাকে আর একটু এইখানেই টানি, এখানেই টানি, ভালো করে হাত দিয়ে টানলে ভালো হবে, এইভাবেই টানি। ওকে, দেখো, আচ্ছা মুছে দিই। দেখো এই জায়গায় একটা আমি লাইন টানলাম, এবার দেখো ফল্ট হয়েছে এখানে। এখানে ফল্ট হলে সি রিলে কিন্তু তার মাথা ব্যথা এখানে নাই, কারণ সেটা ফিট করছি আমি দূরে, দূরে ফিট করছি, ও এখনো ওখানে আসে নাই। আহ, এখন এখানে যদি কারেন্ট এদিক থেকে আসা শুরু করে, তাইলে এই জেড এর কারেন্টের সাথে এই কারেন্ট বিপরীতমুখী হওয়ায় সি ট্রিপ করার প্রশ্ন আসতেছে না। কিন্তু এই ফল্টের এখানে ফলে এখানেও কারেন্ট যাবে এই মুখী, এখানেও কারেন্ট যাবে এই মুখী। সো এ আর বি ট্রিপ করার প্রশ্নটা আসবে। তো সেই অবস্থায় আমি ভার্টিক্যালি লাইন টানলাম, লাইন টানলে এইখানে এ যে টাইম দেখাচ্ছে, টাইমের মধ্যে কোনটা বড়? তোমাদের সমস্যা হতে পারে যে এক্স ওয়াই অ্যাক্সিস এর টাইম গুলি দেওয়া নেই। হ্যাঁ, সেজন্য তুমি হয়তো মিলি সেকেন্ডে বলতে পারবে না, কিন্তু এমনি আন্দাজ করে বলো তো যে এখানে কার টাইম আগে, অনুমান থেকে বলো। হ্যাঁ, টাইম কম। ওটা যদি মানে টাইমের স্কেলে দেওয়া থাকতো সবাই বুঝতে পারতো, যে এটা একটু কায়দা করে বুঝতে হবে। আর আরেকটা জিনিস, এইটা এর ফার্স্ট জোনে, এই জোনগুলি কিন্তু তার ক্যারেক্টারিস্টিক জোন, এটা কিন্তু লাইনের ডিস্টেন্স জোন না। ওটা যদি হয় তাহলে তোমাদের মাথা ঘুরতে থাকবে, কারণ আহ, এইখানে যেটা দেওয়া আছে আগের পেজে, তাতে হচ্ছে এই অংশটা ফার্স্ট জোন, তারপরে টু, তারপরে থ্রি ওখানে দেওয়া আছে। কিন্তু ওই যে জেড ওয়ান, জেড টু, জেড থ্রি, ওখান থেকে মাথা খারাপ হবে, মাথা খারাপ করার কোনো দরকার নাই। কারণ এই লেখাই আছে দিস ইজ রিলে এ, তার মানে রিলে এর জন্য তার নিজস্ব চিন্তা ভাবনায় তিনটা জোন আছে। হলো ওয়ান, যেখানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, টু তে সে খানিকটা ডিলে দেওয়া আছে, আর তার থ্রিতে হচ্ছে আরো বেশিটা ডিলে দেওয়া আছে। বির ক্ষেত্রেও তাই, কিন্তু বি বসানো হচ্ছে এইখানে, বি তো আর এইখানে না। তাহলে দেখো এই টাইম শুরু হচ্ছে, এই যে যে রিলেটা আমি যেখানে বসাচ্ছি ঠিক সেই জায়গা থেকে টাইম শুরু হচ্ছে। টাইম শুরু হয়ে এইখানে তোমার হচ্ছে আরেকটা রিলে আসার আগ পর্যন্ত ওর জোন শুরু হয়ে গেল। এর পরেরটা হচ্ছে তার ডিলে জোন, তারপরেরটা হচ্ছে তার আরো ডিলে জোন, আর এর শুরু হচ্ছে ঠিক বি রিলে থেকে। এই পর্যন্ত তার তার জন্য জোন ওয়ান, এটার জন্য তার জোন টু, এবং এরপরে আরো প্রয়োজন হলে জোন থ্রি হবে। প্রয়োজন তো লাইন তো আর দেখা যাচ্ছে না, কাজে নাই। আর রিলে থ্রি, রিলে সিতে এই যা শুরু হয়েছিল। হ্যাঁ, যদি তুমি আরো লম্বা লাইন টানো তাহলে এটা আরো বাড়বে, তারপর ওটা বাড়বে, এটাও বাড়বে, সেটা সেভাবে বাড়তে থাকবে। কিন্তু এইখানে ফল্ট হলে, এখানে আমি দেখতেছি তুমি যদি এইভাবে জেড ওয়ান জেড টু দিয়ে ইয়ে করো তাহলে ঠিক আছে, যে জেড ওয়ান এখানে জেড টু হওয়ার কথা ছিল, কিন্তু ওর জন্য কিন্তু জেড ওয়ান, ওটার সাথে এটা মেলানোর দরকার নেই। কারণ প্রত্যেকটা কার্ভ হচ্ছে একটা একটা রিলের জন্য। এই কার্ভটা হচ্ছে এ রিলের জন্য, এই কার্ভটা হচ্ছে বি রিলের জন্য। এখানে ফল্ট ঘটলে বি রিলে আছে একেবারেই ইনস্ট্যান্টেনিয়াস পর্যায়ে, আর এ রিলে আছে অলরেডি একটা ডিলে পর্যায়ে, কাজেই এ ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে, এ করবে না। এখন এই জায়গায় আমরা শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি একটা জিনিস আগের দিনের থেকে মনে করায় দিই, সেটা হচ্ছে যে ফিডার প্রোটেকশনে আমরা ঠিক এই কাজই করছিলাম, যে যেখানে ফল্ট হয় তার নিয়ারেস্টটা ট্রিপ করবে। এখানে আমরা তাই করতেছি, যেমন এখানে যদি আমার ফল্ট হয় তাহলে আমি এই বি কে ট্রিপ করাবো, আমি এ কে ট্রিপ করাবো না, কারণ আমরা তাই চাই। কিন্তু মেকানিজম কিন্তু ভিন্ন। এখানে হচ্ছে টাইম গ্রেডিং করেছি, আর ওখানে কি করছিলাম, কি গ্রেডিং করা ছিল এখানে? ওখানেও টাইম গ্রেডিং করা ছিল, রাইট? ওখানেও টাইম গ্রেডিং করা ছিল, কিন্তু ডিস্টেন্সকে আমরা তখন কনসিডার করি নাই। ডিস্টেন্স এখানে কিন্তু ডিস্টেন্স রিলের গ্রেডিং আর কি। এখানে কারণ এটা একটা ডিস্টেন্স রিলে, এটা একটা ডিস্টেন্স রিলে বা ইম্পিডেন্স রিলে। এইটা যেমন এখানে যদি হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমার হচ্ছে অনেক লম্বা লাইন হয়, আমার ইম্পিডেন্স অনেক বেশি হবে এবং কারেন্ট অনেক কম যাবে। তো সেই সেই যে ডিস্টেন্স কারেন্টটা, সেটা এটাকে তেমন একটা ট্রিপ করার জন্য তাড়া দিবে না। কিন্তু এখানে যদি হয়, এর যদি আমি চিন্তা করি, এর এখানে কিন্তু নিয়ারেস্ট হয়, যেহেতু এই পয়েন্টে আমি ট্রিপ করাবো, এখান থেকে এখানে সে চট করে যে হবে যে এর হলো
এখানে কারেন্ট এই রিলে যে সেন্স করবে সে কারেন্টটা সে বেশি সেন্স করবে, বিকজ এই পয়েন্টের রেফারেন্সে এখানে অল্প একটু ইম্পিডেন্স হয়, সে অনেক বেশি কারেন্ট এটার মধ্যে দিয়ে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট যেটা আর কি সে পাঠানোর চেষ্টা করবে। তো ও তখন মনে হবে যে আমার ট্রিপ করা উচিত। ওগুলি আসলে রিফ্লেক্টেড হয়েছে এই ক্যারেক্টারিস্টিক্সে। ওকে, ঠিক আছে। আজকে আহ এই ইয়া ইয়াও শেষ হলো আর কি। আমরা কি করলাম এখানে, সেটা হচ্ছে আমাদের অলরেডি জেনারেটর প্রোটেকশন, তারপরে ট্রান্সফরমার প্রোটেকশন এবং হচ্ছে বাসবার প্রোটেকশন আর লাইন প্রোটেকশন হয়ে গেল। ঠিক আছে, এ পর্যন্ত শেষ। 10টাও বেজে গেছে। থ্যাংক ইউ। কারণ প্রশ্ন আছে দেখি। আমি তোমাদের বললাম না যে সিলেবাসে তো কি আছে, সিলেবাসে তো ওই ইয়ে প্রোটেকশন তো নাই। আহ, তোমার মোটর টোটর টাইপের বলছিলাম ওগুলি নাই। আহ, আচ্ছা, ঠিক আছে, দেখে দিই। এখানে হচ্ছে তোমার ইউনিট প্রোটেকশন, জেনারেটর, ট্রান্সফরমার, মোটর আছে তো, বাস বার, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লাইন, 4টা হয়ে গেছে। মোটর বাকি আছে। আর হচ্ছে এইচভিডিসি সিস্টেম অ্যান্ড ফিডার। তো যদিও 4টা পড়েছি, 5টা হয়ে গেছে আসলে। হ্যাঁ, 4টা পড়তে যে 5টা হয়ে গেছে। কি হয়ে গেছে তোমার হচ্ছে জেনারেটর হয়েছে, মোটর, জেনারেটর হয়েছে, ট্রান্সফরমার হয়েছে, বাসবার হয়েছে, লাইন হয়েছে, সাথে কিন্তু ফিডারও হয়ে গেছে। ওই ফিডার লাইনের প্রোটেকশন মানে ওই যে পার্ট পার্ট হিসেবে হয়েছে। আমরা আলাদা টপিক দিতে পারতাম, বলতাম যে এটা হলো লাইন প্রোটেকশন, এটা হলো ফিডার প্রোটেকশন। লাইন বলতে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লাইন। তো আমরা তো ওখানে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন ও ফিডার, ফিডারের সাথে আবার প্যারালাল ফিডার এবং হচ্ছে তোমার রেডিয়াল না, রেডিয়াল প্যারালাল তো হলোই, সাথে ওই যে তোমার হচ্ছে আরএমইউ, হ্যাঁ, রিং মেইন, রিং মেইন করেছে। তার মানে আমাদের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সব ধরনের হয়ে গেছে, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। এখন তোমাদের সিলেবাসে উল্লেখ আছে এরকম বিষয় আছে হচ্ছে মোটর আর হচ্ছে এইচভিডিসি। হ্যাঁ, এইচভিডিসি সিস্টেম, মোটর, এই দুটো আছে। তো অবশ্যই আগে মোটর পড়িয়ে দিব, তারপরে এইচভিডিসি প্রোটেকশন, তাহলে শেষ হয়ে যায়। মোটর প্রোটেকশন সহজ, বললাম যে মোটর প্রোটেকশন, এই প্রোটেকশন সিস্টেমের এই পর্যন্ত ওয়েট করা লাগে না। সময় পেলে ওটা মেশিন যখন পড়ায় তখন পড়িয়ে দেওয়া যায়, ওটাও কঠিন কিছু না। ঠিক আছে, এইচভিডিসি সিস্টেম প্রোটেকশন একটু ঝামেলা আছে, কারণ ওখানে এক সাইডে ডিসি এক সাইডে এসি তো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ।